আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। গাজায় ইসরায়েলের যুদ্ধের সমাপ্তি এখন একদমই অনিশ্চিত। এই যুদ্ধ আরও অনেক দিন স্থায়ী হতে পারে। এমন পরিস্থিতিতে ইসরায়েল লেবানন সীমান্তে চলছে টান টান উত্তেজনা। হিজবুল্লাহর ছোড়া মিসাইলে ইসরায়েলের কিরাত সমনা এলাকা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। পুড়ে গেছে বিশাল এলাকা। হিজবুল্লাহর ড্রোন ও মিসাইল হামলার পর আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখন অনেকটাই বাস্তব হয়ে উঠছে। বিস্তারিত থাকছে আহমেদ আবদুল্লাহর প্রতিবেদনে। আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ ও সংঘাত প্রকট হতে শুরু করেছে। দুই পক্ষই সীমান্তে মোতায়েন করেছে তাদের সর্বোচ্চ শক্তি। সংঘাত শুরুর জন্যই ইসরায়েল আগে উস্কানি দিয়েছে। তারা বেকা উপত্যকায় সিনিয়র হিজবুল্লাহ কমান্ডারদের টার্গেট করে। এরপরই হিজবুল্লাহ রকেট ছুড়ে তাদের প্রতিক্রিয়া জানায়। হিজবুল্লাহর রকেট ও অস্ত্রভাণ্ডার হামাসের তুলনায় অনেকটাই ভিন্ন ও উন্নত। হিজবুল্লাহ প্রথমবারের মতো ভারী ওজনের বুরকান ও ফালাক রকেট নিক্ষেপ করে কিরাত সামোনার নিকটে থাকা সামরিক ঘাঁটিতে। এই রকেটগুলো স্বল্প পাল্লার, তবে এগুলো শতাধিক ওজনের বিস্ফোরক বহন করতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর ৭৬৯তম ব্রিগেডের সদর দফতর হিসেবে এই সামরিক ঘাঁটিটি ব্যবহৃত হয়, যার নাম গিবর ক্যাম্প। হিজবুল্লাহর হামলায় গিবর ক্যাম্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে হিজবুল্লাহ হারমেস 900 নামের ইসরায়েলি বাহিনীর নজরদারি ড্রোন সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ভূপাতিত করে। জানা গেছে হিজবুল্লাহর কাছে এই ধরনের 1,30,000 রকেট ও মিসাইল রয়েছে। হিজবুল্লাহ ইতোমধ্যেই এমন মিসাইল নিক্ষেপ করেছে যেগুলো ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিয়ে টার্গেটে পৌঁছতে পারে। হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যায় তাদের একটি রকেট গিয়ে সরাসরি আয়রন ডোমের ব্যাটারিতে গিয়ে আঘাত হানে। এর আগে ইসরায়েলের হারফিশ এলাকায় হিজবুল্লাহ কামিকেজ ড্রোন দিয়ে হামলা পরিচালনা করে। এই হামলায় একজন ইসরায়েলি নাগরিক নিহত হয়, আহত হয় আরও 10 জন। এসব ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরে জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। লেবানন ইসরায়েল সীমান্তের প্রায় 3 মাইল এলাকা পর্যন্ত প্রায় 60,000 ইসরায়েলি নাগরিককে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলের সীমান্তবর্তী এই শহরগুলো একটি সময় লোক সমাগমে ভরপুর থাকলেও এখন কবরস্থানের নীরবতা বিরাজ করছে। এই অঞ্চলেই ইসরায়েলের সবচেয়ে বেশি ফসল ও ডিম উৎপাদন হয়। ইতিমধ্যে পর্যটকদের জন্য এই এলাকা নিষিদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হয়তো আগামী কয়েক বছরেও বসবাসের জন্য আর নিরাপদ হয়ে উঠবে না। এখানকার মানুষ নিজ থেকেই কোথাও নির্বাসনে যেতে বাধ্য হয়েছে। নিয়তির পরিহাসে তাদেরকেও এখন ফিলিস্তিনিদের মতোই ভাগ্য বরণ করতে হয়েছে। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়ার হুলাতা বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষের একটি দিন তারিখ ঘোষণা করা উচিত, যেদিন উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দারা তাদের ঘরে ফিরতে পারবে। এই সময়ের মধ্যে হিজবুল্লাহর সংকটেরও একটি সুরাহা করা উচিত, কারণ ইসরায়েলিরা নিজ দেশেই নির্বাসিত জীবনযাপন করবে এমনটা মেনে নেওয়া যায় না। নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য বিপুল অর্থ ব্যয় করে আইডিএফকে পরিচালনা করা হয়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি বলেছেন, উত্তরের সঠিক সময়ে আক্রমণ করা হবে, তবে তা করার জন্য আমাদেরকে আগে সেনা সদস্যদের ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে। বিশ্লেষকদের মতে হামাস ও হিজবুল্লাহকে ইসরায়েল একই ধরনের হুমকি হিসেবে মনে করে না। হামাসকে তারা অভ্যন্তরীণ হুমকি হিসেবে মনে করে, যাদের মূল তৎপরতা গাজায়। এছাড়া জেরুজালেমে ও পশ্চিম তীরে তাদের কিছু সমর্থক আছে। অপরদিকে হিজবুল্লাহ হল বহিরাগত হুমকি। এরপরও 7 অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডের পর হামাসকে ধ্বংস করা ইসরায়েলের জন্য যতটা জরুরি হয়ে দেখা দিয়েছে, হিজবুল্লাহকে ধ্বংস করা তার চেয়ে কোনো অংশে কম নয়। তবে হিজবুল্লাহর দিকে হাত দিতে হলে ইসরায়েলকে পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কিন্তু ইসরায়েলের জন্য এই ধরনের যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়।
এক্ষেত্রে ইসরায়েলের জন্য প্রথম চ্যালেঞ্জ হলো হিজবুল্লাহর সামরিক সদস্য সংখ্যা। হামাসের মতো একটি সংগঠনের যোদ্ধাদের ধ্বংস করতে গিয়ে গেল ৮ মাসে ইসরায়েলি সেনারা যেভাবে ধরাশয়ী হয়েছে, সেখানে হিজবুল্লাহর মতো সশস্ত্র ও প্রশিক্ষিত যোদ্ধাদের মোকাবেলা করতে গেলে ইসরায়েল বড় ধরনের বিপদে পড়বে। হিজবুল্লাহ সেনারা পাহাড়ি এলাকায় অবস্থান করে এবং সেখানে থাকার ও বসবাস করার মতো সক্ষমতা তারা অর্জন করেছে। তাদের অবস্থান শনাক্ত করে হামলা করাও বেশ কঠিন। লেবাননে নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধ করতে গেলে ইসরায়েলের যে পরিমাণ বোমা ও মিসাইলের দরকার, ইসরায়েলের কাছে এই মুহূর্তে এর সংকট রয়েছে। চলতি বছরেই তাদের বিস্ফোরকের মজুদ শেষ হয়ে আসবে। গত ২৯ মার্চ মার্কিন বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউন বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে। এরপরেও অনেক ক্ষেত্রে ইসরায়েল যেই পরিমাণ চায় সেই মাত্রায় সমরাস্ত্র পায় না। হতে পারে যুক্তরাষ্ট্রের নিজেরও এত বিপুল সমরাস্ত্র দেওয়ার সক্ষমতা নেই, অথবা তাদের হয়তো দেওয়ার ইচ্ছা নেই। যুক্তরাষ্ট্র এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা লেবাননের সাথে নতুন করে আর কোনো যুদ্ধ দেখতে চায় না। লেবাননে যুদ্ধ করতে গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শুধুমাত্র বাইডেন প্রশাসনের অনুমতি মিললেই হবে না, বরং তার কাছ থেকে সমরাস্ত্র পেতে হবে। এছাড়া লেবাননে যুদ্ধ শুরু করার আগে নেতানিয়াহুকে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। একই সাথে দুই স্থানে যুদ্ধ চালানোর মতো অবস্থায় এখন আর ইসরায়েল নেই। এখানেই প্রশ্ন উঠেছে, ইসরায়েলিরা আদৌ কি এমন কোনো প্রধানমন্ত্রীকে চায় যিনি তার রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ নামক কৌশলের ওপরই কেবল ভরসা রাখছেন? ইসরায়েলের সাধারণ মানুষ ইতোমধ্যে যুদ্ধ নিরাপত্তাহীনতার মধ্যে বিষয়গুলো নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। একসময় হামাসকে দুর্বল করার উদ্দেশ্যে পরিচালিত এই যুদ্ধে ইসরায়েলিদের সমর্থন থাকলেও বিগত ৮ মাসের বিপর্যয়কর পরিস্থিতির পর তা অনেকটাই পাল্টে গেছে। ইসরায়েলিদের জন্য হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে আরেকটি সংকট হল তারা রিজার্ভ সেনাদের সমর্থন হারিয়ে ফেলেছেন। গাজা যুদ্ধে একবার যে রিজার্ভ সেনারা গেছে, তারা আর কোনো যুদ্ধে যেতে চাইছে না। ব্যক্তিগত, পারিবারিক বা ব্যবসা সংক্রান্ত অজুহাত দিয়ে যুদ্ধ এড়িয়ে যাচ্ছেন। এর মূল কারণ হলো তারা চলমান কোনো যুদ্ধের সমাপ্তি দেখতে পাচ্ছেন না। ইসরায়েলি জনগণের সাথে নীতি নির্ধারকদের চিন্তাভাবনার এরই মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। তারা লেবাননের সাথে যুদ্ধ চান না, কারণ লেবাননের যুদ্ধ কোনো স্বল্পমেয়াদী বিষয় নয়। এর পরিণতি ইসরায়েলের জন্য গাজা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। হিজবুল্লাহ এমনও সক্ষমতা আছে যে তারা গোটা ইসরায়েল জুড়ে সকল বিদ্যুৎ কেন্দ্রে বা এয়ারপোর্টে হামলা চালাতে পারে। এমনকি তেল আবিবের সামরিক সদর দফতরেও হামলা করার সক্ষমতা তাদের আছে। লেবাননের সাথে যুদ্ধে জড়িয়ে গেলে ইসরায়েলের নাজুক অর্থনীতি আরও বেশি বিপর্যয়ের মুখে পড়তে পারে। গাজা যুদ্ধ এবং লেবাননের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর আক্রমণের প্রভাবে ইসরায়েলের অর্থনীতির সূচক যেভাবে নেমেছে, সেখান থেকে ঘুরে দাঁড়াতেই দেশটির অনেকটা সময় লাগবে। যদি আরও অবনতির দিকে অর্থনীতি চলে যায়, তাহলে তা সামাল দেওয়া ইসরায়েলের জন্য অসম্ভব হয়ে যাবে। ইসরায়েলের প্রযুক্তি শিল্প অনেকটা বিদেশি ক্রেতা বিক্রেতার ওপর নির্ভরশীল, তা ইতোমধ্যেই সংকটে পড়ে গিয়েছে। হামাসের সামনে প্রেসিডেন্ট বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তা ইসরায়েলের প্রস্তাব হিসেবে আখ্যায়িত করে তিনি মূলত নেতানিয়াহুর মিথ্যাচারকে সবার সামনে খোলাসা করে দিয়েছেন। এতে করে নেতানিয়াহুর বাগাড়ম্বরের আড়ালে ইসরায়েলের প্রকৃত বিপর্যয় উন্মোচিত হয়ে গেছে। ইসরায়েলের জন্য আরেকটি সংকট হল কট্টর ইহুদি গ্রুপ হারিদি ইস্যু। তারা যেই যুক্তিতে সামরিক সেবায় সম্পৃক্ততা এড়িয়ে যাচ্ছে, এর কোনো সুরাহা করা এখনও সম্ভব হয়নি। ইসরায়েলি হাইকোর্ট সম্ভবত হারেদিদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার নির্দেশনা দিয়ে আদেশ দেবে। এতে বলা হবে, যদি তারা সেনাবাহিনীতে সেবা প্রদানে অনুপস্থিত থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আর আর্থিক পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। নেতানিয়াহুর কোয়ালিশন সরকারের অন্তত দুটো দল আছে যারা হারেদিদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। যদি আদালত এমন কোনো আদেশ দেয় এবং তাতে হারেদিরা ক্ষেপে যায়, তাহলে তারা সমর্থন তুলে নিতে পারে। এতে করে ইসরায়েলি সরকার পতনও ঘটে যেতে পারে।
ইতোমধ্যে কট্টর ডানপন্থীরা এই সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ভাবছে। অন্যদিকে বেন গাভির এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে হাঁটছেন। তিনি আগামী নির্বাচনে পরাজিত হলেও তার চূড়ান্ত লক্ষ্য ভবিষ্যতে দেশটির প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসা। তবে আগামী নির্বাচনে বেন গাভির হেরে যাওয়ার অর্থই হল নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি। নেতানিয়াহু যদি বিদায় নেন তাহলে বেন গাভির হয়তো কট্টর ডানপন্থীদের নিয়ে একটি কোয়ালিশন সরকারের চেষ্টা করবেন, যেখানে লিকুদ পার্টিরও একটি বড় অংশের সমর্থন তার সাথে থাকবে বলে ধারণা করা হচ্ছে। অভ্যন্তরীণ এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা নেতানিয়াহুর জন্য মোটেও সহজ হবে না। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।